আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করা। এখানে অনুশীলনীর প্রশ্নের পাশাপাশি তোমাদের জন্য করে দেওয়া আছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, বিগত এমসিকিউগুলোর সমাধান। এছাড়াও তোমাদের জন্য রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যা তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো। দেখো, এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আজকে আমরা অনুশীলনীর যে সৃজনশীল 2 আছে ওইটা সমাধান করি। দেখো, এখানে উদ্দীপক হিসেবে কি বলা আছে যে সোহেল টেলিভিশনে একটি চ্যানেলে দেখতে পেল যে ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে। সে দেখলো একই প্রজাতির হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার, রং, বর্ণ ভিন্ন ভিন্ন। এবার পরবর্তী সময়ে সে দেখতে পেল যে বন্য পরিবেশে বিড়ালদের বেড়ে ওঠার চিত্র। এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন ও অভিযোজন সম্পর্কে ধারণা দিল। তার মানে সে টেলিভিশনে একদিন দেখলো যে একটা বিড়ালের মেলা, যেখানে হচ্ছে ভ্যারাইটিস দেখতে পাইছে যে একই প্রজাতির বিড়াল কিন্তু বিভিন্ন ধরনের আকার, বর্ণ ভিন্নতা দেখতে পাইছে। এর পরবর্তীতে কি হয়েছে, সে আরও জানতে পারছে যে বন্য পরিবেশে যে বিড়ালরা বেড়ে ওঠে তাদের যে বৈশিষ্ট্য, আর ঘরোয়া পরিবেশে যদি কোনো বিড়াল বেড়ে ওঠে ওর যে বৈশিষ্ট্যগুলা, এই ক্ষেত্রে কিন্তু তোমার ভিন্নতা দেখা যাবে। এরপরে উদ্দীপকে ওর বাবাই তো বলে দিছে যে এখানে কি বলছে, উদ্দীপকে তোমার বিবর্তন আর অভিযোজন সম্পর্কে বলা হয়েছে। এরপর দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি দেওয়া আছে। লোকাস কি? খ নম্বরে বলছে যে অভিযোজন বলতে কি বোঝায়। গ নম্বরে বলছে যে সোহেলের দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ। তার মানে ওই যে একদম শুরুতে যে বিড়ালগুলা কি আকার, বর্ণ, তারপর রং, এগুলোর কারণে যে ভিন্নতা, যে এই ভিন্নতাটার কারণ হচ্ছে তোমার ব্যাখ্যা করা লাগবে। এরপর ঘ নম্বরে কি বলছে, দেখো উদ্দীপকের প্রথম পরিবেশে প্রাণীটিকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয়, তার মানে প্রথম পরিবেশে কারা ছিল, ওই যে বিড়ালের মেলায় থাকা অর্থাৎ পোষা যে বিড়ালগুলা ছিল, অর্থাৎ ঘরোয়া পরিবেশে বড় হওয়া যে বিড়ালগুলা, ওদেরকে যদি তুমি বন্য পরিবেশে ছেড়ে দাও, তার মানে দ্বিতীয় পরিবেশ বলতে ওই যে বন্য পরিবেশে গিয়ে যদি ছেড়ে দাও তাহলে কি হবে, মানে ওদের পরিবর্তনটা কি হবে, এটা হচ্ছে তোমার বিশ্লেষণ করা লাগবে। এখন ক খ গ ঘ দেখো এখানে নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে তোমার ডান পাশে। দেখো কয়ের জন্য 1 নাম্বার বরাদ্দ, ক্ষয়ের জন্য 2, তারপরে 3 আর 4। এখন যে প্রশ্ন যত নাম্বার বরাদ্দ চেষ্টা করবা সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নাম্বার, এখানে তুমি শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবা। ক্ষয়ের জন্য 2টা প্যারা লেখা লাগবে, প্রথমটা জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘ দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ, তার মানে বুঝতে পারতেছো এখানে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, লোকাস কি জিনিস? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে ওটাকে হচ্ছে লোকাস বলে। আমরা জানি ক্রোমোজোম কিরকম থাকে, প্রথমে নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম হচ্ছে তোমার পেঁচানো থাকে সুতার মতো, এরপরে একটা সেন্ট্রোমিয়ারের সাথে যখন 2টা বাহু সংযুক্ত হয় এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটার ভিতরে তোমার ডিএনএ অবস্থান করে, ডিএনএর ভিতরে আবার জিন অবস্থান করে। দেখো আমি যদি এইখানে ভিতরে ডিএনএটা, এই যে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ যদি আঁকি, এই যে এরকম অংশগুলো থাকে, এগুলার এক একটা অংশ, এখানে ছোট্ট একটা অংশ হচ্ছে তোমার একটা বৈশিষ্ট্য ধারণ করবে। তার মানে ওই যে যেই জায়গাটাতে তোমার জিন অবস্থান করতেছে এটাকে হচ্ছে আমরা লোকাস বলবো। এরপরে দেখো অভিযোজন বলতে কি বোঝায়। অভিযোজন বলতে বোঝায় হচ্ছে তোমার খাপ খাইয়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা, কোনো একটা পরিবেশে তুমি খাপ খাইয়ে কতটুকু টিকে থাকতে পারতেছো, ওইটা হচ্ছে তোমার অভিযোজন। দেখো সময়ের সাথে একটি নির্দিষ্ট প্রতিকূল পরিবেশে কোনো প্রজাতির টিকে থাকার প্রক্রিয়াকে হচ্ছে অভিযোজন বলে। তার মানে তুমি ওই পরিবেশে খাপ খাইয়ে কতটুকু টিকে থাকতে পারতেছো, তোমার ওই প্রজাতিটা কতটুকু টিকে থাকতে পারতেছো, ওইটা হচ্ছে তোমার অভিযোজন। এখন বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব হয়। আমরা জানি বিবর্তনের মাধ্যমে একটা জীব হচ্ছে নতুন বৈশিষ্ট্যগুলো লাভ করে। কি জন্য বৈশিষ্ট্য লাভ করে? ওই পরিবেশে টিকে থাকার জন্য। আমরা জানি পরিবেশ তো হচ্ছে চেঞ্জেবল, তাই না? যে কোনো কারণে হচ্ছে পরিবেশ পরিবর্তিত হইতে পারে, যার জন্য তোমার হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে। এখন নিজেকে পরিবর্তন করার জন্য বিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন যে প্রজাতির জীবগুলা ওরা হচ্ছে অভিযোজন ক্ষমতা লাভ করে, অথবা নিজেদের ওই বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে, যেই বৈশিষ্ট্যের জন্য তার ক্ষতি হইতে পারে বা তার টিকে থাকার জন্য প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হইতে পারে, সেই জন্য ও কি করে ওই জায়গায় ওই বৈশিষ্ট্যটা চেঞ্জ করে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়। যার জন্য এটাকেই হচ্ছে এই যে নতুন বৈশিষ্ট্যে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটাকেই হচ্ছে আমরা অভিযোজন বলবো, বা খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা। তাহলে অভিযোজন বলতে আমরা এটাই বুঝছি যে বিবর্তনের কারণে, বিবর্তনের আবর্তনে নিজেকে পরিবর্তন করে নেওয়া, পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকার জন্য যে প্রচেষ্টাটা। এরপরে আমাদের কি বলছে যে গ নম্বরে বলছে যে সোহেলের যে দেখা প্রাণীগুলো ওগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি।
এখন ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে ওদের ওই যে উদ্দীপকেই তো সোহেলের বাবাই বলে দিছিল, তাই না, আমাদের অভিযোজন আর বিবর্তন এই দুইটা কনসেপ্ট দিয়ে হচ্ছে বর্ণনা করা লাগবে। তাহলে দেখো বিবর্তনের মাধ্যমে কি হয়, নতুন প্রজাতির উদ্ভব হয়। এখন নতুন প্রজাতির উদ্ভব বলতে একই প্রজাতির ভিতরে ভ্যারাইটি সৃষ্টি হয়ে যায়। এখন দেখো অনেকগুলো প্রজাতি আছে যারা হচ্ছে কালের গর্ভে হারিয়ে গেছে, কি জন্য, ওরা ওভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারে নাই। উদাহরণ হিসেবে যে আমরা ডাইনোসরের কথা বলতে পারি, অতীতে কিন্তু ডাইনোসররা ছিল যারা হচ্ছে বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। এখন সময়ের সাথে সাথে ওই প্রজাতিটি টিকে থাকার ক্ষমতা ছিল না, যার জন্য ওরা টিকে থাকতে পারে নাই। বিবর্তনের আবর্তনে ওই জীবটাই তত বেশি দিন টিকে থাকে যারা হচ্ছে ওই পরিবেশের সাথে যত বেশি খাপ খাওয়াতে পারে। তাহলে দেখো এখানে যে পরিবেশের জীবন প্রবাহ, জনমিতি, মানদণ্ড, বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটি তত বেশি টিকে থাকবে। বিবর্তনের পথে খাপ খাওয়ানোর এই প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে অভিযোজন বলা হয়। এবং বিবর্তনে শুধু প্রকৃতির কোলে যে ঘটবে এরকমটা না, গবেষণার মাধ্যমেও হচ্ছে বিবর্তন ঘটানো যায়। মানে হচ্ছে তুমি যদি ওখানে জিনগুলোর পরিবর্তন করো, মানে নতুন জিন যদি প্রবেশ করিয়ে নতুন একটা জীব তৈরি করো, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বিবর্তনটা ঘটাতে পারি। শুধু যে প্রাকৃতিকভাবে বিবর্তন ঘটবে এরকম কিন্তু না। তাহলে ওখানে যে আমরা উদ্দীপকের যে বিড়ালগুলা দেখলাম, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের হওয়ার কারণ কি ছিল, বিভিন্ন আকৃতির। এটা হচ্ছে তোমার মানে ওরা একই প্রজাতির হওয়া সত্ত্বেও ওরা অভিযোজিত হয়ে নিজেদেরকে চেঞ্জ করে নিছে, যার জন্য এখানে হচ্ছে ওদের ক্ষেত্রে আমরা ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো যে আমাদের ঘ নাম্বারে কি বলছিল, ঘ নাম্বারে বলছিল প্রথম প্রজাতির যে বিড়ালগুলা অর্থাৎ পোষা যে বিড়ালগুলো, ওগুলোকে যদি আমরা বন্য পরিবেশে দিয়ে আসি তাহলে কি হইতো। এখন দেখো বন্য পরিবেশে যদি তুমি ওদেরকে দিয়ে আসতা, অবশ্যই ওরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ওই জায়গায় নিজেদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করার চেষ্টা করতো। কিন্তু কিছু ক্ষেত্রে কি হইতো, এরকম মানে একদম ঘরোয়া পরিবেশের যে বিড়ালগুলো, ওরা কিন্তু কোনো স্ট্রাগল করা লাগে না, ওরা কিন্তু কোনো প্রতিকূল পরিবেশে মানে সম্মুখীন হয় না। কারণ ওরা হচ্ছে খাবারও কোনো শিকার করে খাওয়া লাগে না, ওরা নিজেরাই হচ্ছে মানে ঘরের ওদের যে যে পালে ও হচ্ছে তাকে খাবার দিয়ে যায়। এরপরে হচ্ছে ওখানে তোমার কোনো রোদ বৃষ্টি অথবা প্রাকৃতিক পরিবেশের সাথে ওর কোনো লড়াই করতে হয় না, যার জন্য এই যে বিড়ালগুলা মানে ঘরোয়া পরিবেশের যে বিড়ালগুলা, ওরা কিন্তু প্রতিকূল পরিবেশের মানে সম্মুখীন হওয়াটার যে মানে ক্ষমতাটা এটা কিন্তু ওদের কম। অপরদিকে বন্য বিড়াল যারা থাকে, বন্য বিড়ালরা অর্থাৎ দ্বিতীয় পরিবেশে যে বিড়ালের কথা বলছে, ওরা কিন্তু তোমার প্রাকৃতিক পরিবেশের সাথে প্রতি মুহূর্তে লড়াই করতেছে, ওরা বাইরের প্রাকৃতিক আবহাওয়ার সাথেও লড়াই করতেছে, ওদের খাবারও খোঁজা লাগতেছে, নিজে নিজে শিকার করে হচ্ছে খাওয়া লাগতেছে, যার জন্য ওরা প্রতিকূল পরিবেশে খুব সুন্দরভাবে টিকে থাকতে পারে। এখন তুমি যদি প্রথম পরিবেশের ওই বিড়ালগুলোকে যদি দ্বিতীয় পরিবেশে দিয়ে আসো, ওরা হচ্ছে অবশ্যই চেষ্টা করবে নিজে নিজে শিকার করে খাওয়ার চেষ্টা করবে, ওখানে ওই যে আবহাওয়ার সাথেও টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু মানে যারা হচ্ছে অভিযোজিত হয়ে নিজেদেরকে পরিবর্তন করতে পারবে ঘরোয়া পরিবেশ থেকে ওইখানে যায়, যে পরিবর্তনগুলো প্রয়োজন ওই পরিবর্তন যদি করতে পারে, তাহলে হচ্ছে ওই বিড়ালগুলো টিকে থাকতে পারবে। কিন্তু সকলে তো এই পরিবর্তনটা করতে পারবে না, কেউ কেউ দেখা যাবে ওখানে গিয়ে হচ্ছে মানে ওখানের সাথে অভিযোজিত হতে পারছে না বা টিকে থাকতে পারতেছে না, তখন ওই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই পরিবেশ যদি চেঞ্জ করে তাহলে কি হবে, ওদের অভিযোজন ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, অথবা ওদের মানে বিবর্তনের ভিতরেই যে এই কনসেপ্টটা অর্থাৎ মানে বিবর্তিত হইতে হবে বা চেঞ্জ হইতে হবে। কারণ তুমি যদি পরিবেশের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারো, তুমি কখনোই এই মানে পৃথিবীতে টিকে থাকতে পারবা না বা এই পরিবেশটাতে তুমি টিকে থাকতে পারবা না, তোমার প্রজাতিটা হচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাবে। যার জন্য তোমার বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এই বিড়ালগুলোরও কি করতে হবে, নিজেদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা করতে হবে, অর্থাৎ ওরা অভিযোজিত হইতে হবে ওই পরিবেশে যায়। যদি অভিযোজিত হইতে পারে তাহলে তো টিকে থাকতে পারলো, কিন্তু এক্ষেত্রে যদি ওদের অভিযোজন ক্ষমতাটা না থাকে, টিকে থাকতে যদি না পারে, সেক্ষেত্রে হচ্ছে মানে বিরূপ ফলাফল দেখা যাবে, যে ওদের বিলুপ্তি ঘটবে। দেখো প্রতিকূল পরিবেশে কি হবে, প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, ফলে কি হয়, ধীরে ধীরে অবলুপ্ত হয়। ডারউইনের মতবাদ অনুসারে পরিবর্তিত পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিতে পারে তাকে যোগ্য আখ্যা দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে ডারউইন আমাদেরকে বলছে যে যোগ্যতমের বিজয় ঘটে, কারণ যোগ্যতম যে থাকে সেই হচ্ছে নিজেকে মানে নিজের প্রজাতিটাকে টিকিয়ে রাখতে পারে। অর্থাৎ তুমি যদি খাপ খাওয়াইতে পারো তাহলে তুমি যোগ্য বলে আখ্যায়িত হবা। এরপরে দেখো পরিবেশের প্রতিযোগিতায় জয়ী হয়ে টিকে থাকতে হবে। উদ্দীপকের যে প্রথম প্রাণীগুলা অর্থাৎ ঘরোয়া যে বিড়ালগুলা, ওগুলো হচ্ছে খাঁচার মধ্যে বড় হয়েছে। তারপরে আর যে বন্য প্রাণীগুলো, ওরা হচ্ছে মুক্ত পরিবেশে বড় হয়েছে, যার কারণে খাঁচার ভিতরে বা ঘরের ভিতর থাকার জন্য ওরা কখনোই হচ্ছে বাইরের প্রতিকূল আবহাওয়া অর্থাৎ অনেক বেশি ঝড় বৃষ্টি যদি হয় অথবা তুষারপাত যদি ঘটে, এক্ষেত্রে ওরা কখনোই এই আবহাওয়া মোকাবেলা করে নাই। কিন্তু বন্য প্রাণীগুলো ওরা কিন্তু প্রতিটা ঋতুর যে আবহাওয়ার যে পরিবর্তন ওগুলা কিন্তু মোকাবেলা করছে।
তাহলে ঘরোয়া পরিবেশের ওই বিড়ালগুলা আবার খাদ্যাভ্যাসও কিন্তু পরিবর্তিত, ওরা কিন্তু ঘরের যে মানে সহজে পাওয়া যে খাবারগুলা খায়, ক্যাট ফুড খায়, কিন্তু ওরা কি করে বন্য পরিবেশের যে বিড়ালগুলো ওরা কিন্তু অনেক মানে কষ্ট করে শিকার করে নিজেদের খাবার নিজেরা মানে আহরণ করে নেয়। যার জন্য আমরা বলতে পারতেছি যে প্রথম শ্রেণীর বিড়ালগুলোকে যদি তুমি হচ্ছে দ্বিতীয় পরিবেশে দিয়ে আসো, তাহলে এই ক্ষেত্রে ওদের অভিযোজিত হইতে হবে। অভিযোজিত যদি না হইতে পারে তাহলে ওরা টিকে থাকতে পারবে না। এই বর্ণনাটাই হচ্ছে এখানে দিবা। এখানে আমি তোমাকে যেভাবে বুঝাই বললাম, এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় সঠিক ইনফরমেশন দিয়ে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ স্ট্যান্ডার্ড একটা মার্ক তোমরা সিকিউতে সিকিউর করতে পারবা। এখন এই যে প্রশ্নগুলো এগুলো সমাধান করা ছাড়াও মানে অনুশীলনীতে তো তোমাদের 2টা দেওয়া আছে, এগুলো ছাড়াও তোমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য অনেক বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।